যেমনটি বলা হচ্ছে সুপারিশে যে দ্বিকক্ষে আসলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আসন উচ্চ কক্ষ যদি সরাসরি নির্বাচিত না হয় সেটাকে আপনি মানে সঠিক গণতন্ত্র বলতে পারেন না। উচ্চ কক্ষ যদি নিম্ন কক্ষের আনুপাতিক হারে করা হয় তাহলে এখন যে আমাদের এক কক্ষ বিশিষ্ট সংসদে সংরক্ষিত মহিলা আসন আছে সেটা অনেকটা ওই 30 সেট অলঙ্কারের মতোই হবে। সেটা আপনার খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় না। ফলে দ্বিকক্ষ বিশিষ্টের দুটোই যদি সরাসরি নির্বাচিত হয় গণতান্ত্রিক চর্চাটা যেমন অনেক বেশি কার্যকর হবে এবং ওই উচ্চ কক্ষের তরুণদের অন্তর্ভুক্তির কথা বলা আছে। তরুণদের অন্তর্ভুক্তি আমরা জনমিতির যে সুবিধাটা এখন পাচ্ছি আমাদের মোট জনসংখ্যার প্রায় 2/3 হচ্ছে তরুণ। সেই তরুণদের প্রতিনিধিত্ব এবং তারাই ভবিষ্যৎ, তারাই দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, তাদের প্রতিনিধিত্ব গুরুত্ব নিশ্চয়ই আছে। কিন্তু এখনকার ব্যবস্থাও তো এই সুযোগটা আছে, কিন্তু তরুণরা কতটা সেই সুযোগ পেয়েছে বা নিয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু আপনি জাতীয় সংসদের প্রার্থী হবার বয়স যে কমিয়ে আপনি 21 করলেন, একটা যুক্তি হতে পারে যে আমাদের বিশাল তরুণ প্রজন্ম, এই অভ্যুত্থানে সেই তরুণ প্রজন্মের একটা বড় ভূমিকা আমরা দেখেছি। সেই কারণে যাতে আরো কম বয়সী লোকজন অংশ নিতে পারে রাজনীতিতে, নির্বাচনে, দেশ পরিচালনা, সেই জন্য এটা করেছেন। এটা হলো পক্ষের যুক্তি। আর যদি বিপক্ষের যুক্তি বলি, আমাদের গড়ায়ও বাড়ছে, সেখানে 25 থেকে তো আপনার এটা আরো বাড়ানোর কথা। 21-25 4 বছরের পার্থক্য, খুব বেশি না, কিন্তু আপনি জাতীয় সংসদের সদস্য হবেন, আইন প্রণয়ন করবেন, নীতি প্রণয়ন করবেন, রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনায়, গণতন্ত্রের চর্চায় আপনি ভূমিকা রাখবেন। সেখানে 21 বয়সটা কতটা উপযুক্ত এটা নিয়ে অনেক বিতর্ক হবে। আর 25 থেকে 21 করার পেছনে আমি বললাম তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার একটা আপনার যুক্তি আছে। আবার পাল্টা যুক্তিও কেউ কেউ বলতে পারেন যে এখন যে তারুণ্যের প্রাধান্য, তারুণ্যের দাপট, তারুণ্যের জয় জয়কার আমরা দেখছি, এবং যারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন তাদেরকে সুযোগ দেওয়ার জন্য বয়সটা কমিয়ে আনা হয়েছে যাতে তাদের অনেকেই প্রার্থী হতে পারেন, এরকম যুক্তিও কিন্তু দেওয়া যেতে পারে। এখন সংবিধানের মূল নীতি থেকে আপনি যেগুলো বাদ দিয়েছেন, যেগুলো যুক্ত করতে চান, দেশের নাম যেগুলো পাল্টে ফেলছেন, এর ভিতরে অন্তর্নিহিত অনেক অর্থ খুঁজে পাওয়া যেতে পারে। আমরা রাষ্ট্রের চরিত্র বৈশিষ্ট্য বদলে ফেলতে চাচ্ছি কিনা, বা রাষ্ট্রের চরিত্র বৈশিষ্ট্য বদলে ফেলার মতো বাস্তবতা তৈরি হয়েছে কিনা, সেটি হলে পরে রাষ্ট্র কোন দিকে যাবে। সংবিধানে সমাজতন্ত্র ছিল, কিন্তু বাংলাদেশে কি সমাজতান্ত্রিক অর্থনীতি আমরা দেখতে পেয়েছি? সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি? না। সমাজতন্ত্রের মূল কথা যদি ধরেন সেটা গণতন্ত্রের সাথে কনফ্লিক্ট করে না, কিন্তু সমাজতন্ত্রকে উঠিয়ে দেওয়া মানে মনে হয় যে পশ্চিমা বিশ্বে যেমন সমাজতন্ত্র একটা গালি, এবং আমেরিকাতে আপনি ধরেন প্রতিপক্ষকে গালি দেওয়া হয় কমিউনিস্ট বলে আর কি। কিন্তু হয়তো সারা বিশ্বে সেই জয়জয়কার নাই কমিউনিজমের, কিন্তু তার সুফল কুফল কি সেগুলো আমরা জানি। কিন্তু আপনি জাতীয়তাবাদ উঠে দিচ্ছেন, ধর্মনিরপেক্ষতা উঠে দিচ্ছেন, এটা একটা বড় জায়গা। যেটা সাহেব ভাই বলছিলেন যে সেকুলারিজমের বাংলা আমরা ধর্মনিরপেক্ষতা করি, এটা সঠিক কিনা এই বিতর্কের পাশাপাশি ধর্মনিরপেক্ষতার অপব্যাখ্যা দেওয়া হয়ে থাকে ধর্মহীনতা। আমাদের রাষ্ট্রে যেখানে রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা আছে সেখানে ধর্মনিরপেক্ষতাটাই এর সাথে কনফ্লিক্টিং। তাহলে আপনি ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবেন, আপনি ইসলামিক শাসন কায়েম করবেন, আপনি ওই দিকে আগাবেন। গণতন্ত্র এবং ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে কতটুকু মিল অমিল আছে সেই বিতর্ক নাই গেলাম, কিন্তু সবকিছু মিলিয়ে যে আশঙ্কাটা অনেকেই করেন, নিশ্চয়ই এইসব সুপারিশ নিয়ে যখন ব্যাপক আলোচনা হবে নানান শ্রেণী পেশার মানুষের মাঝে, রাজনৈতিক দল তো বটেই, তারাও বিষয়গুলো নিয়ে আসবেন যে আমরা বাংলাদেশ নামের রাষ্ট্রটিকে কোন দিকে নিয়ে যাচ্ছি, আমাদের গন্তব্য কোনটা। এবং এই বদলের 155 সুপারিশ নির্বাচন সংস্কার কমিশনের উল্লেখযোগ্য সুপারিশগুলো আমরা আলোচনায় আনতে চাই। একটা লাইন বলে শেষ করি যে 4 বছর মেয়াদ এটা ভালো, প্রধানমন্ত্রী একাধিকবার হতে পারবেন, এটা ভালো, একই ব্যক্তি।